এক গহীন জঙ্গলে রহস্যময় একজন অচেনা মানুষ অমাবস্যার নিশুতি রাতে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র সাধনা করছে। তার সামনে রাখা একটা আটা দিয়ে তৈরি পুতুলটিকে কিছু মানুষের মাথার চুল, কাপড় এবং সিঁদুর পরিয়ে মাটিতে পুঁতে তার উপরে একটা লেবু রেখে পেরেক ঠুকতেই এক মহিলা চিৎকার করে ওঠে। কিন্তু কে এই মহিলা, তার উপর কে এবং কেনই বা ব্ল্যাক ম্যাজিক করছে? এই মুভির শেষে রয়েছে একটি মারাত্মক টুইস্ট। কি সেই টুইস্ট? সেটাই আমরা আজকে দেখব 2021 সালে রিলিজ প্রাপ্ত তেলুগু মাস্টারপিস হরর মুভিতে, যার নাম মা উরি পলিমেরা। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবারও একটি দুর্দান্ত হরর মুভি নিয়ে, যে মুভি আপনাদেরকে শুধু গা শিউরে ওঠা ভয়ের জগতেই নিবে না, বরং শেষে রয়েছে এমন মাথা নষ্ট করা টুইস্ট যা আপনি আগে থেকে কিছুতেই ধরতে পারবেন না। তাই অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তবে শুরু করার আগে প্রিয় ভিউয়ার্স, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল নোটিফিকেশন অন করে দিন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। তবে চলুন এবার হারিয়ে যাওয়া যাক রহস্য ঘেরা এক গা শিউরে ওঠা অন্যরকম ভয়ের জগতে। মুভিটি শুরু হয় সাউথ ইন্ডিয়ার তেলেঙ্গানা রাজ্যের এক গহীন গ্রাম থেকে, যেখানে বিশুদ্ধ খাবার পানি 3 রুপি দিয়ে কিনতে হয়। গ্রামের পঞ্চায়েত একদমই বাটপাড়ি করে গ্রামবাসীদের ধার কর্জতে ডুবিয়ে নজর দেয় তাদের যুবতী বউদের উপর। এই গ্রামেরই এক মেয়ে রমলা আজকে পানি আনতে গিয়ে পঞ্চায়েতদের নজর পড়েছে তার উপর। এই গ্রামে আরো থাকে লক্ষ্মী নামের একজন মেয়ে ও তার পরিবার। লক্ষ্মীর স্বামী কুবের অটো চালায়। কুবেরকে গ্রামের সবাই অনেক ভালোবাসে, কারণ ও অনেক সাদা সিধে সরল মনের ভালো মানুষ। কারোর উপর চিৎকার করা তো দূরে থাক, ঝগড়াও করতে সে জানে না। কোনো নেশা পানি করে না, সবার সাথে মিলেমিশে চলে। কুবের নিজে পড়াশোনা করতে পারেনি, কিন্তু তার ছেলে এবং ভাই মনোজকে সে কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। ভাইকে নিয়ে কুবেরের অনেক স্বপ্ন, কারণ মনোজ পুলিশের চাকরি প্রস্তুতি নিচ্ছে। তাই ভাইয়ের কথা উঠলেই কুবেরের বুক গর্বে ফুলে যায়। কুবেরের প্রতিবেশী সন্তু, যে কিনা আবার ওর হেল্পার, এমনি ভালো লোক হলেও সন্তু রাত হলেই নেশা করে। মুভির শুরুতে দেখানো রমলা কিন্তু এই সন্তুরই স্ত্রী। এই নেশা করার জন্য সন্তুর সাথে রমলার প্রত্যেক দিনই এক দফা ঝগড়াঝাটি হয়। অন্যদিকে মনোজ দৃঢ় প্রতিজ্ঞ যে পুলিশের চাকরিটা হয়ে গেলেই সেই গ্রামের করাপ্টেড পঞ্চায়েতের বিরুদ্ধে কিছু একটা তো করবেই। এদিকে রমলা ফেরার পর তার কাছে পঞ্চায়েতের অসভ্যতার কথা শুনে মনোজ তো খুবই রেগে যায়, কিন্তু ওকে শান্ত করে ওর বৌদি লক্ষ্মী, কারণ আর 3 দিন পরেই ওর পুলিশে জয়েন হওয়ার পরীক্ষা। দুপুরে মনোজ আর সন্তু যায় পাশের গ্রামে সবজি কিনতে। তখন হঠাৎ করে মাঝ রাস্তায় তারা সিঁদুর মাখানো নারিকেল, লেবু পড়ে থাকতে দেখে। হঠাৎ করে এমন জিনিস পড়ে থাকতে দেখে ওরা সাইকেল থামায়। সন্তু এসব দেখে খুবই ভয় পেয়ে যায়, সাবধানও হয়ে যায়। কিন্তু মনোজ আবার এসব একদমই বিশ্বাস করে না। এখন সন্তু তো মনোজকে কিছুতেই এটা পারিয়ে সাইকেল চালাতে দিবে না। অনেক কষ্টে সন্তু ওকে বুঝিয়ে সুঝিয়ে অন্য সাইড থেকে সাইকেল পার করে। এমন সময় ওরা দেখে যে কুবের তার অটো নিয়ে ঝড়ের বেগে এই সিঁদুর মাখানো নারকেল মারিয়ে চলে যায়। এটা দেখে সন্তু খুবই ভয় পায়, কারণ একে তো ও এসবে খুবই বিশ্বাস করে, তার উপর ওকে কুবেরের সাথে কাজে বের হতে হবে। ওদিকে কুবেরের কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপই নেই, কারণ ও সারাদিন কষ্ট করে নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে, সেই সাথে অন্যদেরকেও সাহায্য করে। এই যেমন সেদিন রাতে কুবের একজন প্রেগনেন্ট মহিলাকে বিনা ভাড়ায় নার্সিং হোমে পৌঁছে দেয়। ও সারাদিন যা উপার্জন করে রাতে ফিরে তার কিছুটা মাটির ব্যাংকে রেখে বাকিটা লক্ষ্মীর হাতে তুলে দেয়। তবে এই ভালো মানুষ কুবেরের বদ অভ্যাসের মধ্যে একটা হলো বিড়ি নিয়ে গভীর রাতে জঙ্গলে শ্মশানে যায় পেট পরিষ্কার করতে। আর এই গহীন জঙ্গলে থাকে মাল্লু এই শ্মশানে আসা মরা মানুষদের জামা কাপড় বা দরকারি জিনিসপত্র কুড়ায়। বলতে গেলে মাল্লু এই শ্মশানেই পড়ে থাকে, আর প্রত্যেক দিন কুবেরের সাথে দেখা হয় মাল্লুর। দুজনের মধ্যে বেশ আলাপ আছে। এবার আসা যাক এই গ্রামের বাকি সদস্যদের পরিচয়ে। এই হলো পঞ্চায়েত প্রধান রবি।
প্রচন্ড লোভী, লম্পট এবং অসভ্য একটা চরিত্রের লোক, যে আবার একজন রক্ষিতা রেখেছে মোহিনী নামের। ওদিকে এটা দেখে পঞ্চায়েতের সাগরেদ চিনুর ভীষণ হিংসে হয়। এর জন্য না যে চিনু গ্রামবাসীদের সেবার জন্য পঞ্চায়েত হতে চায়, বরং এর জন্য যে ও পঞ্চায়েত হয়ে মোহিনীকে চায়। চিনু সবসময় প্রার্থনা করে যেন পঞ্চায়েত রবি তাড়াতাড়ি মারা যায়। যাই হোক, তো একদিন কুবের দুপুরে খেতে বসলে থানা থেকে ফোন আসায় ও তাড়াতাড়ি অটো নিয়ে বের হয়ে যায়, কারণ ওদেরই পরিচিত এক কাকা তার মেয়েকে নিয়ে ফেরার পথে রবির লোকদের সাথে ঝামেলা হয়। তারা গরিব কাকাকে থানায় ফাঁসিয়ে দিয়েছে। এই কাকার মেয়ে আবার শহরে পড়ে। গ্রামীণ পঞ্চায়েতের এসব প্যাচ পলিটিক্স মেয়েটা বুঝে না, তাই এ বিপদের সময় কি করবে ভেবে কুবেরকে ডাকা। কিন্তু কুবের সাহায্য করতে গিয়ে পড়ে উল্টো বিপদে। পুলিশ ওকে চড়থাপ্পড় দিয়ে অপমান করে। রবির লোকজন বলে, তোর কাকাদের বুঝিয়ে দিস যে নিচু জাতের লোকদের পায়ের তলায় থাকতে হয়। এরপর কনস্টেবল কুবেরকে ডেকে অনেক বোঝায় যে সবাইকে ঢালাও ভাবে সাহায্য করার কোনো দরকার নেই, কিন্তু কুবের চায় গ্রামের সবাইকে নিয়ে ভালো থাকতে। পরদিন প্যাসেঞ্জারের জন্য যখন কুবের বাস স্টপে ওয়েট করছিল, তখন ও দেখে বাস থেকে নেমেছে এক শহরের পোশাক পরা মডার্ন মেয়ে, যে হচ্ছে রবির কন্যা। রবির লোকজন রবির মেয়েকে রিসিভ করার জন্য আগে থেকেই সেখানে এসেছিল। এদিকে সেখানে এক দম্পতি আসে হাই স্কুল রোডে যাওয়ার জন্য। তাদের মধ্যে মহিলাটি প্রেগনেন্ট, তাই কুবের খুব সাবধানে অটো চালিয়ে তাদেরকে পৌঁছে দেয়। ওদিকে সন্তু বরাবরের মতোই রাত হতেই নেশা করে, কিন্তু আজকে সে ধাবায় রবির লোকজনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। ফলাফল স্বরূপ সন্তুকে বেধড়ক মারধর করে রবির লোকজন ধরে নিয়ে যায়। পরদিন সকালে কুবের কথা শুনতেই রবির বাসায় যায় সন্তুকে ছাড়িয়ে আনতে, কিন্তু শয়তান রবিকে এত সহজে ছাড় দিবে? রবি শর্ত রাখে সন্তুকে এক শর্তে ছাড়া হবে, তা হলো রমলাকে এখানে আসতে হবে। উপায় না দেখে রমলাকে নিয়ে আসা হলে রবি এক ঘর লোকের সামনে তাকে দিয়ে আপত্তিকর কাণ্ড ঘটায় আর হুমকি দেয় যে এই ছিল ট্রেইলার, নেক্সট টাইম যদি আবারও কোনো ঝামেলা সন্তু করে তাহলে রমলার ঠিকানা হবে রবির বিছানায়। লজ্জায় মাথা হেট করে কুবের আর সন্তু রমলাকে নিয়ে বাড়ি ফিরে, কিন্তু কুবের খুবই রেগে যায় সন্তুর ওপর। ওকে বলতে থাকে, নেশা মানুষকে কোথায় নামায় দেখ। এসব দেখে সে রাতে সন্তু রমলাকে কথা দেয় যে সে আর কখনো নেশা খাওয়া তো দূরে থাক, ছুঁয়েও দেখবে না। এত সব ঝামেলার মধ্যে সেখানে মনোজ এসে উপস্থিত হয় এক খুশির সংবাদ নিয়ে। তার পুলিশে চাকরি হয়ে গেছে, তার আবার পোস্টিং হয়েছে এই গ্রামেই। ভাইয়ের সফলতায় কুবের অনেক খুশি হয়। ওর এতদিনের কষ্ট সার্থক হয়েছে। গর্বে কুবের আটখানা হয়ে যায়। এত সবের মধ্যেও কুবেরের খারাপ লাগে এই ভেবে যে আজকে রমলাকে কি পরিমাণ অপমানটাই হতে হয়েছে রবির বাড়িতে। পরদিন সকালে কুবের মনোজকে থানায় পৌঁছে দিতে যায়, কারণ পুলিশ হিসেবে আজকে তার ভাইয়ের প্রথম দিন। মনোজ অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন ধরেই সে চাচ্ছিল পুলিশ হয়ে এমন এক রহস্যময় কেস সলভ করবে যা এর আগে কখনো কেউ করেনি। কিন্তু থানায় পৌঁছে মনোজ বুঝতে পারে যে এখানকার পরিবেশ অন্যরকম। প্রত্যেকটা পুলিশ এখানে দুর্নীতিবাজ। পঞ্চায়েতকে পা চেটে থানা চলছে। থানায় পৌঁছে কোথায় মনোজ ভেবেছিল যে শত্রুদের শায়েস্তা করবে, রহস্যময় কেস সলভ করবে, কিন্তু কিছুই হলো না। উল্টো এসআই ওকে পাঠালো বাজার থেকে সবজি কিনে আনতে। কি আর করা, সবজি কিনে বাড়ি ফেরার সময় মনোজের ফোনে কল আসে কুবেরের এক দূর সম্পর্কের কাকার। যোগু কাকা মনোজকে কল করে বলেন, কুবেরের খেয়াল রাখিস, ওর সামনে ভীষণ খারাপ সময় আসতে চলেছে। ওর গ্রহ নক্ষত্র ভালো যাচ্ছে না, বুঝলি? আমি কিছুদিনের মধ্যেই বাড়ি আসবো, ততদিন ওকে দেখে রাখিস। এসব কথা শুনে মনোজ চুপ হয়ে যায়। ওর মধ্যে একটা ভয় কাজ করে। কি হয়েছে কুবেরের? কেমন খারাপ সময় বা আসতে চলেছে? এদিকে শহর থেকে একটা মিটিং সেরে রবি গাড়ি করে গ্রামে ফিরছিল, কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝখানে হঠাৎ একটা গরু চলে আসায় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, আর রবি হঠাৎ করেই সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। পঞ্চায়েত রবির মৃত্যুর খবরটা মনোজ দৌড়ে গিয়ে কুবেরকে খুশি মনে দেয় যে এতদিন পর একটা রাবণের পতন হয়েছে, বেশ হয়েছে। কিন্তু কুবের তখন রেগে গিয়ে বলে, কারো মৃত্যুতে সে যতই খারাপই হোক না কেন
বা শত্রু হোক না কেন এভাবে খুশি হতে নেই। রবির মেয়ে বাবার মৃত্যুতে কত কষ্ট পাচ্ছে। সন্তু আর মনোজ দুজনই অবাক হয়ে যায় কথাটা শুনে। মনোজ ভাবে আমার ভাই কতটা ভালো মানুষ যে সে এখনো এই শয়তান পঞ্চায়েতটার ভালোর জন্য কথা বলে যাচ্ছে। সেদিন গোটা গ্রাম বোনালু উৎসবে মেতে ওঠে। চিন্টু তো আজ বেজায় খুশি, পথের কাঁটা সরে গেছে। সে ইচ্ছা মতো মদ খেয়ে আনন্দ ফুর্তি করতে থাকে। পরদিন থানায় মনোজ তেমন কোনো কাজ না থাকায় ঘুমে ঝুলছিল, কিন্তু তখন আচমকা লক্ষ্মীর কল আসে আর ও দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরলে লক্ষ্মী জানায় যে কাল রাতেও নাকি বরাবরের মতো কুবের বিড়ি নিয়ে শ্মশানে গিয়েছিল পেট খালি করতে, কিন্তু আজ সকাল হয়ে গেল, দুপুর গড়াচ্ছে, কুবের এখনো বাড়ি ফিরেনি। ফোনও সাথে নিয়ে যায়নি যে যোগাযোগ করবে। এই কথা শুনে দ্রুত মনোজ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ভাইকে খুঁজতে। ওর ভীষণ ভয় হতে থাকে ওর কাকার কথাগুলো মনে করে। পথেও যাকে জিজ্ঞেস করে সবাই বলে তারা নাকি কেউই কুবেরকে দেখেনি। এমন সময় পথে মনোজ সন্তুকে দেখতে পায়। পরে ওকে সাথে নিয়ে মনোজ খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ওরা যখন গ্রামের শেষ মাথায় জঙ্গলে শ্মশানটায় পৌঁছায়, দেখে সেখানে এখনো একটা চিতা জ্বলছে আর যার ভেতর থেকে উকি মারছে কুবেরের জুতি আর গামছা। তখনই সেখানে পুলিশ আসে আর উদ্ধার করে দুজনের খুলি। খবরটা দ্রুত নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে যে এক গ্রামে ব্ল্যাক ম্যাজিকে দুজনের মৃত্যু এবং একজন নিখোঁজ। যেহেতু কুবের নিরুদ্দেশ তাই সব সন্দেহ ওর উপর গিয়ে পড়ে, কিন্তু গ্রামবাসীরা 100% শিওর কুবেরের মতো এত ভালো মানুষ এমন কিছু করতেই পারে না। তবে প্রশ্ন হচ্ছে তাহলে জ্বলন্ত চিতায় এই দুটো মাথার খুলি আর শরীরের অংশগুলো কার? এবার ঘটনা ফিরে যায় 1 সপ্তাহ আগে, অর্থাৎ বোনালো উৎসবের দিন আমরা গ্রামের এক প্রেগনেন্ট মহিলা কবিতাকে দেখতে পাই। হঠাৎ করে সেদিন কবিতার লেবার পেন উঠে। কবিতাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হলে ডক্টর জানায় কবিতার বাচ্চাটা পেটেই মারা গেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে গত সপ্তাহে কবিতা চেক আপ করতে এসেছিল, তখন মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ ছিল। তাহলে কি এমন হলো যে হঠাৎ করে এভাবে মিসক্যারেজ হলো? ডাক্তার দেখে যে কবিতা এমনি সুস্থ হলেও ওর পুরো শরীরে এমনকি চোখের ভেতরেও র্যাশ বের হয়েছে, যেটা কেন হয়েছে ডক্টরও বলতে পারছে না। তখন কবিতার ভাই রমেশ একজন পুরোহিতের কাছে ওকে নিয়ে যায়। পুরোহিত ওকে দেখে বলে যে কবিতার উপর রেণুকা আফতার নামের এক ধরনের তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যা খুবই বিরল এর জন্যই কারণ সাধারণ মানুষের পক্ষে এই তন্ত্রটি সাধনা করা সম্ভব নয়। যে করেছে সে তন্ত্র সাধনায় সিদ্ধ। কবিতাকে আর বাঁচানো যাবে না। আর ঠিক তখনই হসপিটাল থেকে কবিতার মৃত্যু সংবাদ আসে। এই সময় পুরোহিত রমেশকে আলাদা ডেকে বলে এই ভয়ঙ্কর তন্ত্র সাধনাটি 4টি পর্যায়ে করা হয়। প্রথম 3টা টার্গেটেড বিপক্ষকে মারতে এবং শেষটা নিজেকে বাঁচানোর জন্য। যে এই ব্ল্যাক ম্যাজিকটা করেছে তাকে তার অন্তিম ক্রিয়া করার জন্য কবিতার চিতায় আজকে রাতে আসতেই হবে। তাই পুরোহিত রমেশকে কবিতার চিতায় আজ রাত নজর রাখতে বলেন। এই কথা মতো কবিতার অন্তিম সংস্কার হয়ে গেলে তার ভাই রমেশ শ্মশানে থাকা সেই মাল্লুকে কিছু টাকা দিয়ে বলে কবিতার চিতার উপর নজর রাখতে, যে কেউ এখানে আসে কিনা। এবার রমেশ তার দলবল নিয়ে কাছেই একটা ধাবায় ওত পেতে অপেক্ষা করতে থাকে। ওই দিন সন্ধ্যায় কুবের কাজ থেকে ফিরে মাটির ব্যাংকে টাকা রাখার সময় লক্ষ্মী দেখে কুবের হাতে ব্যথা পেয়েছে। তবে বোনালু উৎসবের সময় এরকম ব্যথা পাওয়া শুভ লক্ষণ নয় দেখে লক্ষ্মী দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু কুবের ব্যাপারটা তেমন একটা পাত্তা দেয় না। তো সে রাতে খাওয়া দাওয়ার পর বরাবরের মতোই কুবের যখন শ্মশানে যাচ্ছিল হালকা হতে, তখন নিজের স্যান্ডেল খুঁজে না পেয়ে সে লক্ষ্মীর স্যান্ডেল পরে বের হয়ে যায়। শ্মশানে পৌঁছাতেই বরাবরের মতোই কুবের মাল্লু থেকে দেশলাই নিয়ে বিড়ি জ্বালাতে যায়, আর তখনই সেখানে চলে আসে কবিতার ভাই রমেশ। মাল্লু রমেশকে দেখে কুবেরকে পেছন থেকে জড়িয়ে ধরে আর রমেশ ওর গায়ে কেরোসিন ঢেলে দেয়। কুবের তো বুঝতেই পারে না যে আচমকা এসব কি হচ্ছে। এক পর্যায়ে রমেশ আর কুবেরের মধ্যে হাতাপাই শুরু হয়।
আর ধস্তাধস্তির সময় কুবের জ্বলন্ত চিতায় পড়ে যায়। এ সময় মাল্লু সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, আর রমেশ এবং তার ভাই সুরেশ মিলে জ্বলন্ত কুবেরকে পিটিয়ে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ মুভির এ পর্যায়ে এসে আমরা বুঝলাম যে চিতার ভেতরে যে দুটো খুলি পাওয়া গেছে তার একটা কবিতার এবং আরেকটা কুবেরের। কুবেরের উপর যে সন্দেহ এসেছিল সেটা পুরোটাই ভিত্তিহীন। ঘটনা এবার বর্তমানে ফিরে আসে। সন্তু এবং লক্ষ্মীকে থানায় ডাকা হয়, কারণ রমেশরা হচ্ছে গ্রামের প্রতাপশালী। তাই রমেশ লক্ষ্মীকে 50,000 টাকা দিয়ে কেস দফা রফা করতে বলে, কিন্তু মনোজের ভেতর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এর মধ্যে একদিন মনোজ রমেশকে ফলো করতে করতে জঙ্গলের রাস্তায় পৌঁছায় আর রমেশকে বেদম মারধর করে। এক পর্যায়ে রমেশ মনোজকে বলে যে কুবের কিভাবে কালো জাদু করে কবিতাকে মেরে ফেলেছে। এ কথা শুনে তো মনোজ আকাশ থেকে পড়ে যে ওর এত ভালো মানুষ বড় ভাই কালো জাদু করে একটা জলজন্ত মানুষকে মেরে ফেলবে, এটাও কিছুতেই বিশ্বাস করে না। তাছাড়া ও নিজেও কখনো দেখেনি যে ভাই কুবেরকে কালো জাদু করতে। তাহলে কোন রকম তথ্য প্রমাণ ছাড়া বা নিজের চোখে না দেখে কিভাবে সে একজন নিরপরাধ মানুষকে এভাবে নৃশংসভাবে মেরে ফেললো? মনোজ কিন্তু চাইলে তখনই রমেশকে খুন করতে পারত, কিন্তু ডিসাইড করে যে আইনি প্রক্রিয়ায় রমেশকে সাজা দিবে। পরদিন থেকে মনোজ কেস স্টাডি করতে শুরু করে আর ওর সামনে উঠে আসে যে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক বা ডাইনি সন্দেহে গ্রামে গঞ্জে কত নিরপরাধ মানুষকে এভাবে মেরে ফেলা হয় যার কোনো বিচার হয় না, এবং নেই এর বিরুদ্ধে কোনো কঠিন আইন। মনোজ এবার একজন উকিল হায়ার করতে যায়, কিন্তু গ্রামে প্রতাপশালী রমেশদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াতে চায় না দেখে ও নিজেই এই কেস লড়ার প্রস্তুতি নেয়। এদিকে লক্ষ্মীর অবস্থা আরো খারাপ। কুবেরকে হারিয়ে ও এখন পুরোই নিঃসঙ্গ। কিছুদিন পর কোর্টে শুনানি শুরু হয়। মনোজ কোর্টে পেশ করে যে সাউথ ইন্ডিয়ায় বিগত কয়েক বছর ধরে ব্ল্যাক ম্যাজিকের সন্দেহে অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে, যার পুলিশ কেস বা রেকর্ড তো দূরের কথা, গোটা ভারতবর্ষে এ ব্যাপারে কোনো সঠিক আইন নেই। আর এই সুযোগ নিয়েই রমেশ ওর ভাইকে মেরে ফেলেছে। মনোজের কথায় কোর্টের দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন জাজ কেস এক্সটেন্ড করে পরের মাসের 15 তারিখে নেক্সট শুনানির ডেট দেয়। পাবলিকের মধ্যেও এবার বেশ চাঞ্চল্য তৈরি হয়। মিডিয়া এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার পক্ষে বিপক্ষে অনেক টক শো ডিবেট হয়। তবে মনোজ অনেক পাবলিক সাপোর্ট পায়, কারণ সে শুধু তার ভাইয়ের জন্য লড়াইয়ে নামেনি, বরং বাকি ভিকটিমদের হয়েও লড়াইয়ে নেমেছে। মনোজ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওর মতো লড়ে যায়। দেখতে দেখতে নেক্সট শুনানির দিন চলে আসে, আর সেদিন রমেশের পক্ষের উকিল বলে কুবেরের এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য তারা দুঃখিত। রমেশ কুবেরকে চিনত না। কুবেরের বডি চিতায় পাওয়া গেছে ঠিকই, কিন্তু এটা কোনোভাবে প্রমাণিত হয় না যে এই হত্যাকাণ্ডের পেছনে রমেশ এবং সুরেশের হাত আছে। শুধুমাত্র গ্রামবাসীর কথায় রমেশদেরকে দোষী সাব্যস্ত করা যায় না। এর জন্য চাই আই উইটনেস, অর্থাৎ প্রত্যক্ষদর্শী। তখন মনোজ বলে যে একমাত্র মাল্লুই সে রাতে এই ঘটনা নিজের চোখে দেখেছে, কিন্তু সে তো সেই রাত থেকে পলাতক। তবে এবার মনোজ বলে যে ওর কাছে একটা ভিডিও আছে যেটা প্রমাণ করবে যে রমেশ দোষী। এরপর মনোজ থানায় যে রমেশ 50,000 টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চেয়েছিল সেই সিসিটিভি ফুটেজটা কোর্টে পেশ করে। এবার বিচারক সেই মাসের 21 তারিখে রায় দেওয়ার ঘোষণা দেয়, আর তখনই মনোজের ফোনে একটা কল আসলে সে ব্যস্ত হয়ে পড়ে। মনোজ কিন্তু থেমে নেই, ওর ভাইয়ের মৃত্যুর বিচারের জন্য আরো তথ্য প্রমাণ সংগ্রহ করতে থাকে, আর মিডিয়াতে এবং পাবলিকের কাছে বেশ প্রশংসা কুড়ায়। পুরো গ্রাম এখন কুবেরের পক্ষে। তারা সঠিক বিচার চায়, রমেশের শাস্তি চায়, এবং অবশেষে 21 তারিখ চলে এলো। বিচারক অন্তিম রায় ঘোষণা করছে। আজ থেকে 45 দিন আগে কুবেরকে বিনা অপরাধে রমেশ কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে পিটিয়ে মেরে ফেলে। কোর্ট এখন এর রায় শোনাতে প্রস্তুত। তো এই ঘোষণার পর যখন বিচারক ফাইনাল ভার্ডিক্ট পড়তেই নিবে, ঠিক তখনই কোর্টে সবাইকে অবাক করে দিয়ে মনোজ বলে যে সে এই কেস উইথড্র করতে চায়। এই কথা শুনে শুধু বিচারকই না, গোটা জনগণ আকাশ থেকে পড়ে, চমকে ওঠে সবাই। কি বলছে এসব মনোজ?
ও কি পাগল হয়ে গেল? মনোজ তখন বলে, ওদের শাস্তি দিয়ে ওর ভাই তো আর ফিরে আসবে না, বরং একটা পরিবার শেষ হয়ে যাবে। তাই ও চায় এই কেসটা তুলে নিয়ে বরং এমন একটি আইন পাস হোক যাতে ব্ল্যাক ম্যাজিকের দোষে আর কাউকে এভাবে মারা যেতে না হয়। এবার তো সবাই মনোজের উপর ক্ষেপে যায়। তাহলে এতদিন কি সবই ভান ছিল? সবই টাকা এবং ভালো মানুষই ফেম পাওয়ার ধান্দা? চুপচাপ বাড়িতে ফিরে মনোজ কোনো কথা বলে না, কিন্তু সন্তু আর লক্ষ্মী ওর উপর বিরক্ত হয়ে চড়াও হয়। ঠিক তখনই মনোজ ওদের কাছে রিভিল করে এক মাইন্ড ব্লোয়িং টুইস্ট। মনোজ বরফ শীতল কণ্ঠে বলল, তোমরা কি জানো এই পুরো প্ল্যানটা কুবের ভাইয়ের সাজানো? এই কথা শুনে সন্তু ও লক্ষ্মী তো পুরোই তাজ্জব বনে যায়। মনোজ এবার বলা শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা মামলার প্রথম দিন দেখতে পাই, যেদিন থেকে মনোজ কুবেরের ব্যাপারে তদন্ত শুরু করে। লক্ষ্মী মনোজকে বলেছিল বনালো উৎসবের সন্ধ্যায় কুবের বাসায় ফিরলে ও খেয়াল করে যে কুবেরের হাতে রক্তের দাগ। কথাটা শুনে মনোজ কুবেরের অটো চেক করতে গিয়ে দেখে হ্যান্ডেলের ডান দিকে রক্তের দাগ লেগে আছে। এরপর সে রক্ত ডিএনএ টেস্ট করতে দিলে রিপোর্টে আসে যে রক্তটা কুবেরের নয়, বরং একটা বাছুরের রক্ত। এবার মনোজের মনে সন্দেহ জাগলে সেই পুরোহিতের সাথে দেখা করে যার সাথে রমেশ কবিতার ব্যাপারে কথা বলেছিল। সেই পুরোহিতের কাছ থেকে মনোজ এই বিশেষ ব্ল্যাক ম্যাজিকের প্রসেস জানতে পারে। এখানে যাকে ব্ল্যাক ম্যাজিক করা হবে তার কাপড়, এক টুকরো চুল এবং তার পায়ে লাগানো কাদার প্রয়োজন। এগুলো দিয়ে একটা আটার পুতুল বানিয়ে কোনো জীবিত প্রাণী বা নবজাতক শিশুর নাড়িটা পেঁচিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। এবার রিভিল হয় দ্বিতীয় টুইস্ট। মুভির শুরুতে আমরা যে ব্ল্যাক ম্যাজিকের সিনারি দেখেছিলাম সেইটা আসলে করেছে কুবের নিজেই। এখন প্রশ্ন হচ্ছে, কুবেরের মতো একজন সহজ সরল গ্রামের ভালো মানুষ কেন এবং কিভাবে এই ব্ল্যাক ম্যাজিক করলো? আসলে শুরুর দিকে আমরা দেখেছিলাম কুবের একটা প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে ছেড়ে আসতে গিয়েছিল। সে রাতেই হসপিটাল থেকে ও জোগাড় করেছিল নবজাতকের পেটের নাড়। পুরোহিত আরো জানায় এই তন্ত্র সাধনা করতে হলে একটা বাছুর স্যাক্রিফাইস করতে হয়। এর জন্য ওই দিন কুবের একটা বাছুরকে ইচ্ছে করেই রবির গাড়ির সামনে ঠেলে ফেলে দেয় এবং এক ঢিলে দুই পাখি মারে। বাছুরও স্যাক্রিফাইস হয়ে গিয়েছিল, আবার শয়তান রবিকেও ও মেরে ফেলেছিল। এই ব্ল্যাক ম্যাজিকের প্রসেস এতটাই ভয়ঙ্কর যে ব্ল্যাক ম্যাজিকটা যে করছে তাকেও মেরে ফেলে। তাই নিজেকে বাঁচাতে হলে তো ভিকটিমের চিতায় যে অন্তিম ক্রিয়া করতে হয় সেটারও অনেক নিয়ম আছে, সেটা করতে হবে। যে মারা গিয়েছে তার চিতায় যাওয়ার সময় যে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে অন্যের জুতো পরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় যেতে হবে। এই কারণে সেদিন কুবের লক্ষ্মীর জুতা পরে গিয়েছিল, নিজেরটা নয়। এবার পুরোহিত আরো জানায় এই তন্ত্র পালন করতে হলে প্রতি বৃহস্পতিবার মাথায় 108 বার পানি ঢেলে গোসল করতে হবে। আর বাড়ির সদর দরজায় লেবু ঝুলিয়ে খেয়াল রাখতে হয় যে তার রং পরিবর্তন হচ্ছে কিনা। এছাড়াও এই তন্ত্র সাধনার সময় খাটে শোয়া মানা এবং কোন রকম শারীরিক সম্পর্ক করা যাবে না। এ কারণেই কুবের সব সময় মাটিতে শুতো এবং লক্ষ্মীর সাথে কোন রকম ঘনিষ্ঠ সম্পর্ক করতো না ক্লান্তির বাহানা দিয়ে। এখন মুভির এই পর্যায়ে এসে যদি মনে হয় যে সব রহস্য তো বের হয়েই গেল, তবে ভুল। আসল চমক এখনো বাকি আছে। ঘটনা এবার আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। বোন আলু উৎসবের রাতে কুবের লক্ষ্মীর জুতা পরে বস্তায় করে কিছু একটা নিয়ে অটোতে চলে যায় শ্মশানে। সেখানে পৌঁছে কুবের মাল্লুকে টাকা দিয়ে বলে নেক্সট 2 ঘন্টা যেন এদিকে কেউ না আসে সেটা খেয়াল রাখতে। এরপর কুবের সম্পূর্ণ নগ্ন হয়ে তন্ত্র সাধনায় বসে পড়ে, যা দেখে মাল্লু ভীষণই চমকে ওঠে আর ভয়ও পায়, কারণ ও এর আগে কখনো কুবেরকে এ রূপে দেখেনি। এর কিছুক্ষণ আগেই কিন্তু আবার রমেশ মাল্লুকে চিতা নজর রাখতে বলেছিল। তাই মাল্লু এই দৃশ্য ভিডিও করে রমেশকে তখনই পাঠায়, যেটা দেখে কিছুক্ষণের মধ্যেই রমেশ জায়গায় চলে আসে আর কুবেরকে ধরে মারধর শুরু করে। তবে কুবেরের তন্ত্র সাধনা কিন্তু তার আগেই শেষ হয়ে গিয়েছিল। এসব কিছু শুনে লক্ষ্মী ও সন্তু কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন মনোজ বলে যে সেও শুরুতে বিশ্বাস করতো না, কিন্তু এই তদন্ত করতে গিয়ে ও মাল্লুর কুড়ে ঘরে ওর ফোনটা পায়, তবে ফোনটা নষ্ট ছিল। তখন মনোজ ফোনটা রিপেয়ারিং এ দেয়, আর সেই দিন যে কোর্টে একটা কল মনোজ রিসিভ করে ওইটা ছিল রিপেয়ার শপের কল, যেখান থেকে জানানো হয় যে ফোন ঠিক হয়ে গেছে। এরপর ফোনটা এনে মনোজ এই ভিডিওটা দেখে আর তখনই ও নিজের চোখে
চোখে পুরো ব্যাপারটা দেখে বিশ্বাস করে। এবার মনোজ ভিডিওটা লক্ষ্মী ও সন্তুকে দেখানোর পর তারা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু কাহিনী কিন্তু এখানেই শেষ হয়নি। এখন কথা হচ্ছে কুবের এই তন্ত্র সাধনা শিখেছেই বা কোত্থেকে? ওর মতো ভালো মানুষ এসব কেনই বা করতে গেল? আর কবিতাই বা কেন? কবিতার সাথে কুবেরের কি সম্পর্ক? মনোজ এবার 15 বছর আগের এক ঘটনা বলা শুরু করে। কুবের ছোটবেলা থেকেই বাড়িতে তেমন থাকতো না। মানুষ হয়েছে বলতে গেলে ওর সেই জ্যোতিষী কাকার কাছে। আর এই কাকা কিন্তু শুধু যেন তেন জ্যোতিষী ছিল না, সে সাথে ছিল একজন মারাত্মক তন্ত্র সাধক। তখন কুবের সবে মাত্র কলেজে উঠেছে। কৈশোর পেরোনো সদ্য যুবক কুবেরের পরিচয় হয় ক্লাসমেট কবিতার সাথে। প্রথম পরিচয়ে ভালো লাগা আর সেই থেকে প্রেম। কিন্তু এই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় কবিতার পরিবার। একে তো কুবের নিচু জাতের, তার উপর দরিদ্র কুবেরকে প্রথমে কবিতার থেকে আলাদা করিয়ে পরে স্কুল থেকেই বের করে দেয় প্রভাব খাটিয়ে কবিতার পরিবার। কুবের প্রথমে ভাবে যে অন্তত কবিতা ভালোবাসার পাশে দাঁড়াবে, কিন্তু কবিতা পাশে দাঁড়ানো তো দূরে থাক, কয়েক সপ্তাহের মধ্যেই নতুন বন্ধু পাতিয়ে ফেলে। মানসিকভাবে ভেঙে পড়ে কুবের এবং শরণাপন্ন হয় ওর জ্যোতিষ কাকার। তখন ওর কাকা ওকে নতুন ভাবে বাঁচতে শেখার পরামর্শ দেয়। কুবের তখন জীবনের লক্ষ্য খোঁজার জন্য তন্ত্র সাধনা শুরু করে। ও চিন্তা করে যে জীবনে অনেক পরিশ্রম করবে, সেই সাথে তন্ত্র সাধনাও শিখবে। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়। কুবের পূর্ণবয়স্ক পুরুষ হয়ে ওঠে। বোনালু উৎসবের 7 দিন আগে যখন আমরা দেখেছিলাম যে কুবের শহর থেকে আসা এক দম্পতিকে অটোতে উঠিয়েছিল, সেখানে যে স্ত্রীটা প্রেগনেন্ট ছিল সেই হলো কবিতা। এত বছর পরও কুবের দেখা মাত্রই কবিতাকে চিনে ফেলে। অটো থেকে নামার সময় কবিতার শাড়ির আঁচল আটকে খানিকটা ছিঁড়ে যায়, আর নিচে নামতে গিয়ে কাদার ছিটা লাগায়। কবিতা পা অটোর ধারে পরিষ্কার করে। এভাবেই কুবের তন্ত্র সাধনার জিনিসগুলো কোনো রকম কষ্ট ছাড়াই অনেকটা কাকতালীয় ভাবেই পেয়ে যায়। এরপর কুবের কবিতার উপর নজর রাখা শুরু করে। অধীর আগ্রহে অপেক্ষা করছিল কুবের সঠিক সময়ে। আর সুযোগ বুঝে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা কুবের কবিতার উপর প্রতিশোধ নিয়ে ওকে মেরে ফেলল। কুবেরের প্রতিশোধের প্রথম বলি হয় পঞ্চায়েত রবি। শুধু তাই নয়, মুভির শুরুতে পঞ্চায়েতের যে লোকটা রমলার দিকে কুদৃষ্টি দিয়েছিল, কুবের কিন্তু তাকেও মেরে ফেলে। সব ঘটনা শোনার পর লক্ষ্মী এবার কান্নায় ভেঙে পড়ে। লক্ষ্মী তো বিয়ে করে এসেছে মাত্র কিছু বছর, যেখানে ওর আপন ভাই মনোজই ওকে চিনতে পারেনি। মনোজ প্রথমে জানতো যে ওর ভাই মহামানব। সে তো এত কিছু জানতেই পারতো না যদি না নিজে তদন্ত শুরু করত। এর জন্যই মনোজ কোর্ট থেকে লাস্টে কেস উইথড্র করে, কারণ কে কি ভাববে তাও জানে না। কিন্তু ওর চোখে ওর ভাই একজন মারাত্মক অপরাধী। তাই মনোজ ডিসিশন নিয়েছে যে ভাইকে নিজের হাতে শাস্তি দিবে। এমন সময় সন্তু বলে যে মানছি কুবের অপরাধী, কিন্তু মৃত মানুষকে তুমি কিভাবে শাস্তি দিবে? আর এইখানেই রিভিল হয় মুভির সব থেকে বড় টুইস্ট। আসলে সেদিন জ্বলন্ত চিতায় কুবের পড়েনি। কুবেরের গায়ে কেরোসিন ঢালার পর মাল্লু ওকে জড়িয়ে ধরায় মাল্লুর গায়ে অনেকটা কেরোসিন অলরেডি লেগে গিয়েছিল। যখন রমেশ এসে মারামারি শুরু করে, তখন ধস্তাধস্তির এক পর্যায়ে কুবেরের ধাক্কা লেগে মাল্লু জ্বলন্ত চিতায় পড়ে যায়। আর কেরোসিন লেগে থাকায় তখনই সেখানে পুড়ে মাল্লু মারা যায়। তার উপর কিছুটা নেশা করে থাকায় রমেশ ভালো করে খেয়ালই করেনি যে কে চিতায় পড়লো। তাই না দেখেও লাঠি দিয়ে মৃতদেহটাকে মারা শুরু করে। আর এইসব গন্ডগোলের সুযোগ নিয়ে কুবেরও সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন মনোজ নিজে তদন্ত শুরু করে, তখন সেই চিতার কাঠের ভেতর থেকে ও একটা দাঁত খুঁজে পায়। দাঁতটা ফরেন্সিকে পাঠালে রিপোর্টে আসে যে এইটা কবিতা কিংবা কুবের দুজনের কারোরই দাঁত নয়। দাঁতের ডিএনএ মিলে যায় মাল্লুর ছেলের সাথে। তখনই মনোজ বুঝে যায় যে কুবের মারা যায়নি, ও বেঁচে আছে। এবার মনোজ লক্ষ্মীকে বলে, ভাই বেঁচে আছে বলে মনে কোনো আশা রেখো না বৌদি, কারণ আমি ওকে খুঁজে বের করে আইনত শাস্তি দিব। সুতরাং ভেবে নাও ভাই মারাই গেছে। আইনের চোখে সবাই সমান, এমনকি নিজের ভাইও। এরপর মনোজ ঝড় বৃষ্টির সেই রাতে কুবেরকে খুঁজতে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই কেরালার একটি গ্রাম। সেই গ্রামের একটি ছোট্ট হোটেলে নিরিবিলিতে কুবের ভালোই দিনকাল কাটাচ্ছে। তবে চমক কিন্তু এখনো শেষ হয়নি। কুবের এই হোটেলে একা নয়, কুবেরের সাথে এখানে রয়েছে কবিতা নিজে। অর্থাৎ সে রাতে কবিতাও মারা যায়নি।
ওইটা অন্য কোনো মৃত মহিলার খুলি ছিল। হয়তো কুবের নিজেই কবিতার সাথে মিলে খুবই চালাকির সাথে এই মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আর এই আজব টুইস্টের সাথে মুভিটিও এখানেই শেষ হয়। এই ছিল আজকে দুর্দান্ত সব টুইস্টে ভরপুর একটি মারাত্মক লেভেলের মুভি। আজকের মুভিটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে ফেলুন। দেখা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভি নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us.